1000 হকার উচ্ছেদ মানে কি? 1000 চাকরি হারানো, নাকি কোটি টাকার অর্থনৈতিক চেইন ভেঙে দেওয়া? আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। নমস্কার সালাম, আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। এই ভিডিওটি শুধু যারা নিজের সমাজকে এগিয়ে নিয়ে যেতে চান বা ভারতকে একটি ডেভেলপড নেশন হিসাবে দেখতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমাদের বিশেষ সিরিজ হকার উচ্ছেদ বনাম অর্থনৈতিক বাস্তবতা, দ্বিতীয় পর্বে আমরা আজ এই ভিডিওটি করছি। প্রথম পর্বে আমরা দেখেছি কিভাবে আমাদের দেশের জিডিপির প্রায় অর্ধেক অংশ অসংগঠিত ক্ষেত্র বা ইনফর্মাল সেক্টরের ওপর দাঁড়িয়ে আছে। আজ আমরা তার চেয়ে একটু গভীরে যাই এবং গভীরে যাব আমরা। আজ আমরা তার চেয়েও সঠিকভাবে একটা আলাপ আলোচনা করব। কথা বলবো যে একটি অদৃশ্য অর্থনৈতিক চেন নিয়ে, যা ছাড়া দেশের বড় বড় মিল, ফ্যাক্টরি এবং কর্পোরেট কোম্পানিগুলো তালাবন্ধ হতে বাধ্য। অনেকে ভাবেন হকারদের তাড়িয়ে দিলে মানুষ শপিং মলে যাবে, ফলে বড় বড় কোম্পানির লাভ হবে। কিন্তু একজন স্ট্র্যাটেজিস্ট হিসাবে আমি আপনাকে বলবো, অ্যাজ এ পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে আমি আপনাকে বলবো, এটি অর্থনীতির সবচেয়ে বড় ভুল ধারণা। এটা কিন্তু ফুটপাতের এই ছোট ছোট টাকা কিভাবে দেশের বড় বড় ব্যবসাকে বাঁচিয়ে রাখেন, চলুন আজকে এই ভিডিওতে ডেটা দিয়ে সেটা আমি আজকে বোঝানোর চেষ্টা করব। ওকে, অর্থনীতির একটি সহজ নিয়ম আছে, ভ্যালোসিটি অফ মানি বা টাকার ঘূর্ণন গতি। টাকা যত দ্রুত হাত বদল হয়, অর্থনীতি তত শক্তিশালী হয়। আশা করছি এটা বেসিক ইনফরমেশন রয়েছে, এই সমস্ত জিনিস সবাইকে জানা উচিত। ফুটপাতের হকাররা এই ঘূর্ণন গতিকে রকেটের স্পিডে সচল রাখে আমাদের সমাজের মধ্যে। বুঝতে পারছেন তো আমাদের অর্থনীতি? একেই আমরা বলি লিকুইড ক্যাশ চেইন, যেটাকে আমরা বলি লিকুইড ক্যাশ ফ্লো চেইন। ওকে, আসুন এই চেইনটি কিভাবে কাজ করে তা একটু ভালো করে লক্ষ্য করি। ফুটপাতের একজন হকার প্রতিদিন সকালে পাইকারি বাজার থেকে নগদ টাকায় মাল কেনেন। ওকে, বোঝার চেষ্টা করুন। সেই পাইকারি বিক্রেতা টাকা দেয় বড় ডিস্ট্রিবিউটরকে, আর ডিস্ট্রিবিউটর সেই টাকা সরাসরি পাঠায় দেশের বড় বড় টেক্সটাইল মিল বা প্লাস্টিক ফ্যাক্টরি বা এফএমসিজি কোম্পানির অ্যাকাউন্টে। ওকে, আপনি যখন রাস্তা থেকে 1000 হকারকে সরিয়ে দিচ্ছেন, তখন আপনি শুধু 1000 মানুষকে বেকার করছেন না, আপনি আসলে সেই 1000 জন মানুষের মধ্যে প্রতিদিন পাইকারি বাজারে যে লক্ষ লক্ষ টাকার নগদ লেনদেন যে হতো, সেই চেনটিকে মাঝখান থেকে কেটে দিচ্ছেন। এর ফলে কি হবে বুঝতে পারছেন তো? এর ফলে ধাক্কাটা শুধু ফুটপাতে লাগে না, এই ধাক্কাটা গিয়ে লাগে বড় বড় ম্যানুফ্যাকচারিং ইউনিটে। আসুন এটি
এটা আমরা সরকারি বা বাণিজ্যিক ডেটা দিকে তাকানো যাক, যেটা আপনি ভালো করে আরও স্পষ্ট বুঝতে পারবেন। ভারতের পোশাক শিল্প, যেটাকে আমরা টেক্সটাইল বলি, এবং ফুটওয়্যার বা জুতো শিল্প যেটাকে আমরা ফুটওয়্যার বলা হয় ইংরেজিতে, এবং জুতো শিল্প এবং প্লাস্টিক পণ্যের যে মোট উৎপাদনের একটা বিশাল অংশ কিন্তু কোনো শপিং মলে বিক্রি হয় না। যেটা আমাদের দেশে তৈরি হয়, ম্যানুফ্যাকচার হয়, সেটা কিন্তু শপিং মলে বিক্রি হয় না। এটা কিন্তু বোঝার চেষ্টা করবেন। যেটা মেড ইন ইন্ডিয়া, সেটা কিন্তু শপিং মলে বিক্রি হয় না। এটা বোঝার চেষ্টা করুন যে রেডিমেড গার্মেন্টস রয়েছে, যে কাপড় যেগুলো রয়েছে, ভারতের মোট উৎপাদিত সাধারণ পোশাকের প্রায় 60% থেকে 65% এই ধরনের ওপেন মার্কেট বা ফুটপাতের মাধ্যমেই সাধারণ মানুষের কাছে পৌঁছায়। কিন্তু এই ফুটপাতের মাধ্যমেই পৌঁছায়। যদি আপনার প্লাস্টিক বা গৃহস্থলী পণ্যের কথা যদি বলি, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ব্যবহৃত যে নিত্য প্রয়োজনীয় প্লাস্টিক সামগ্রী প্রায় 70% বিক্রি করেন এই ছোট ছোট হকাররা। সেটা কোথায় তৈরি হয়? ইন্ডিয়াতে তৈরি হয়, এবং ভীষণ সস্তা দামে। এবং ফুটওয়্যার যদি বলি, জুতো শিল্প, দেশের সস্তা এবং সাধারণ জুতো বাজারের এটা বড় অংশ আপনার সচল থাকে এই ফুটপাতের রিটেল চেনের মাধ্যমেই সেটা সাধারণ মানুষের কাছে সরবরাহিত হয়। এটা কিন্তু বোঝার চেষ্টা করুন। এই ডেটা থেকে একটা বিশেষ পরিষ্কার, আমাদের দেশে বড় বড় ব্র্যান্ড এবং ফ্যাক্টরিগুলো তাদের উৎপাদিত পণ্যের ভলিউম বা বড় অংশটি বিক্রি করার জন্য পরোক্ষভাবে এই হকারদের ওপর নির্ভর করে থাকে। হকার উচ্ছেদ হলে বড় বড় ফ্যাক্টরি, গুদামে মাল জমে গিয়ে নষ্ট হবে, যার ফলে উৎপাদন কমবে এবং শেষ পর্যন্ত বড় বড় কোম্পানির কর্মী ছাঁটাই শুরু হবে, লে অফ করা হবে, মানে আপনার জব ছাঁটাই করা হবে, আরো আনএমপ্লয়মেন্ট বেড়ে আসবে। বুঝতে পারছেন তো? এবার চলুন একটি উন্নত দেশের উদাহরণ আমি দিতে চাই, এটা আপনারা আশা করছি আরো ভালো করে বুঝতে পারবেন এই জিনিসটা। আমরা অনেকেই জাপানের প্রযুক্তি আর আধুনিকের কথা জানি, জাপানের ব্যাপারে। কিন্তু আপনি কি জানেন, জাপানের মতো এত বড় একটি উন্নত দেশও তাদের ইনফর্মাল বা এই ক্ষুদ্র রিটেল চেইনকে ধ্বংস কিন্তু তারা করেননি, উচ্ছেদ করেননি। জাপানে এটিকে বিশেষ ধারণা রয়েছে, যাকে বলা হয় শতেনগাই। আপনারা যদি ওই ভাষাতে যদি বলেন শতেনগাই, যেটা একটি হলো, এটা সাধারণত শহরের যে মূল বাণিজ্যিক এলাকার মধ্যেই নির্দিষ্ট কিছু রাস্তা বা গলি, সেই সমস্ত জিনিসকে বলা হয় শতেনগাই। ওকে, সেই নির্দিষ্ট রাস্তা বা গলি যা সম্পূর্ণভাবে স্থানীয় ছোট ছোট বিক্রেতা বা খাবার দোকান এবং স্ট্রিট ভেন্ডারদের জন্য সংরক্ষিত, হকার্সদের জন্য সংরক্ষিত থাকে। জাপান সরকার খুব ভালো করেই জানেন যে যতই টয়োটা বা সনির মতো বড় বড় কর্পোরেট কোম্পানি থাকুক না কেন, দেশের ভেতরের অর্থনীতিকে সচল রাখতে এবং মানুষের দৈনন্দিন খরচের টাকা বাজারে ঘোরাতে বা ছোট বিক্রেতাদের ভূমিকা অপরিসীম। জাপান তাদের বড় বড় শপিং মল এবং এই ঐতিহ্যবাহী যে স্ট্রিট মার্কেটস একসাথে
সহাবস্থান বা কোএক্সিস্টেন্স করিয়েছে, তাদেরকে তুলনা করেনি, পার্থক্য করেনি। তারা কর্পোরেটকে বড় করতে গিয়ে ছোটদের গলা টিপে মারেননি, কিন্তু উচ্ছেদ করেননি তাদের। বুঝতে পারছেন তো? ভিডিওর শেষে আমি আবারও বলবো, অর্থনীতি মানুষের জন্যই এটা। মানুষকে অভুক্ত রেখে কোনো শহরে উন্নয়ন বা সৌন্দর্য দীর্ঘস্থায়ী হতে পারে না, কিন্তু এটা কিন্তু সবসময় মনে রাখবেন। আপনি যদি একটা গাছের গোড়া কেটে শুধু ডালপালায় জল দেন, সেই গাছ যেমন বাঁচবে না, ঠিক তেমনি ফুটপাতের লিকুইড ক্যাশ চেইন ধ্বংস করে দেশের অর্থনীতিকে আপনি কোনো দিন ডেভেলপ নেশন এর স্তরে নিয়ে যেতে পারবেন না। এটা কিন্তু সবসময় মনে রাখবেন, কোনোদিনও না। প্রশাসনকে সিদ্ধান্ত নিতে হবে যে তার কি সাময়িক বাহবা চাই, নাকি দীর্ঘমেয়াদী অর্থনীতির স্থিতিশীলতা চাই। এই লিকুইড ক্যাশ চেইন নিয়ে আপনার কোনো যদি, আমি যে সমস্ত জিনিস বোঝালাম, কোনো যদি অভিজ্ঞতা বা মতামত আছে, তা আপনারা কিন্তু আপনাদের এলাকার বাজারের যে ব্যবসা কি এই উদ্দেশ্যের কারণ বা ম্লান হয়ে যাচ্ছে, যে এই যে উচ্ছেদ যে হয়ে আসছে, নিচে কমেন্ট করে আপনারা অবশ্যই আপনার মতামত জানাবেন। যে সমস্ত জিনিস আমি ডিসকাস করলাম, বা আপনাদের সমাজের মধ্যে যদি কোনো হকার্সদের উচ্ছেদ করা হচ্ছে, আপনাদের কি সমস্যার সম্মুখীন হচ্ছে না, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। বুঝতে পারছেন তো? সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যদি আপনারা চান, যদি কোনো হকার সংগঠন চান যারা আমাদের সহযোগিতা করার জন্য, যে নিচে না ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, আমাদেরকে কল করবেন। আপনাদের সহযোগিতার জন্য আমরা, আপনাদের যেখানেই মিটিং হবে না কেন, আমরা চেষ্টা করব সরকারকে বোঝানোর, এবং আপনাদের সাথে আমরা সবসময় আছি, এবং যাতে কি সমাজকে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। ওকে, আজকে এতটুকুই। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ওকে, নমস্কার।